তারেক রহমানের ফিরে আসা এমন একটা ঘটনা যা নিয়ে তোলপাড় পুরো দেশ। তো চলুন আজকের এই আলোচনায় আমরা এই ঐতিহাসিক মুহূর্তটাকে ঘিরে যে রাজনৈতিক ভাষ্যগুলো আছে সেটার গভীরে একটু ঢোকা যাক। ভাষ্যটা শুরুই হচ্ছে একেবারে সেই মুহূর্তটা থেকে, আমাদের নিয়ে যাচ্ছে সরাসরি এয়ারপোর্টে। ভাবনা একবার, লাখ লাখ চোখ তখন টেলিভিশনের পর্দায় আটকে আছে। শুরু থেকে একটা কেমন যেন নাটকীয় আবহাওয়া তৈরি করা হচ্ছে, তাই না? আচ্ছা, তো এই ফিরে আসাটাকে একটা ঐতিহাসিক মুহূর্ত হিসেবেই দেখা হচ্ছে। আর আমাদের প্রথম সেকশনে আমরা ঠিক এই ব্যাপারটাই দেখব, ওই মুহূর্তটাকে ঘিরে যে উত্তেজনা, যে পরিস্থিতি, সেটা ঠিক কেমন ছিল। দেখুন, এই স্লাইডটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। এখানে ওই মুহূর্তের যে মূল দ্বন্দ্ব সেটা তুলে ধরা হয়েছে। মানে একদিকে ছিল মানুষের বাঁধ ভাঙা আনন্দ, উৎসবের আমেজ, আর অন্যদিকে নিশ্ছিদ্র নজিরবিহীন একটা নিরাপত্তা ব্যবস্থা। একই সাথে দুটো একেবারে বিপরীত ছবি। কেন? প্রশ্নটা তো আসেই, তাই না? মানে এমন কি হলো যে মিলিটারি নামাতে হলো? এত ভারী নিরাপত্তার দরকার কেন পড়ল? এই প্রশ্নটাই কিন্তু আমাদের ভাবাচ্ছে যে এটা কি শুধু একজন ব্যক্তির দেশে ফেরা ছিল, নাকি এর পেছনে আরও বড় কোনো কারণ লুকিয়ে আছে? এই মুহূর্তটার আসল গুরুত্বটা যদি বুঝতে হয় তাহলে আমাদের একটু পেছনে তাকাতে হবে। ফিরে যেতে হবে প্রায় ১৭ বছরের নির্বাসনে। এই যে এত লম্বা একটা সময় তিনি দেশের বাইরে ছিলেন, এটাই কিন্তু এই প্রত্যাবর্তনকে এত বেশি তাৎপর্যপূর্ণ করে তুলেছে। ১৭ বছর ৩ মাস, এটা কিন্তু শুধু একটা সংখ্যা না, তাই না? বলা যায় এটা একটা পুরো রাজনৈতিক যুগের প্রতীক। এই লম্বা সময়ে বাংলাদেশের রাজনীতিতে কত কিছুই তো বদলে গেছে, আর এই সব পরিবর্তনে কিন্তু তার ফিরে আসাকে আরও জটিল করে তুলেছে। এই টাইমলাইনটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। দেখুন, তার অনুপস্থিতিতে রাজনৈতিক প্রেক্ষাপটটা কিভাবে ধাপে ধাপে বদলেছে। ২০০৮ সালের নির্বাচন, এরপর ২০১৫ সাল থেকে শুরু হওয়া রাজনৈতিক পরিস্থিতি, প্রত্যেকটা ঘটনাই কিন্তু তার ফিরে আসার গুরুত্বকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। এখানে ভাষ্যটা একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট বলছে। তাদের দাবি, রাজনৈতিক ফোকাসটা একটা সময় পর খালেদা জিয়ার থেকে সরিয়ে সরাসরি তারেক রহমানকে টার্গেট করে হয়। মানে এটা আর সাধারণ রাজনৈতিক বিরোধিতা ছিল না, এটা ছিল তাকে কেন্দ্র করে একটা সুনির্দিষ্ট কৌশল, অনেকটা যেন একটা রাজনৈতিক দাবার চাল। এবং ভাষ্যটা কিন্তু এখানেই থামছে না, আরও এক ধাপ এগিয়ে গিয়ে বলা হচ্ছে যে এই যে রাজনৈতিক খেলা, এর পেছনে নাকি শুধু দেশের ভেতরের শক্তি ছিল না, বাইরের শক্তিরও হাত ছিল। এখন প্রশ্ন হলো, এই দাবির ভিত্তি কতটা? আচ্ছা, এবার আমরা এই ভাষ্যের সবচেয়ে উদ্বেগজনক দিকটা নিয়ে কথা বলবো। সেটা হলো তার জীবনের ওপর সরাসরি হুমকির ব্যাপারটা। ভাষ্য অনুযায়ী এটা এখন আর শুধু রাজনৈতিক দ্বন্দ্বের মধ্যে সীমাবদ্ধ নেই, এটা একটা জীবন মরণের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এই যে বিপদের কথা বলা হচ্ছে, ভাষ্যটা এটাকে দুটো ভাগে ভাগ করছে। একটা হলো অভ্যন্তরীণ শক্তি, আরেকটা বাহ্যিক। কিন্তু সবচেয়ে চিন্তার বিষয় হলো, ভাষ্য অনুযায়ী এই দুটো শক্তি নাকি আলাদাভাবে কাজ করছে না, বরং একজোট হয়ে কাজ করছে, যা পরিস্থিতিকে আরও অনেক বেশি জটিল করে তুলেছে। ভেতরের হুমকি তো আছেই, কিন্তু ভাষ্যটা সবচেয়ে বেশি জোর দিচ্ছে বাইরের হুমকিটার ওপর। বলা হচ্ছে এই বাহ্যিক শক্তির ক্ষমতা এতটাই বেশি, এতটাই ভয়ঙ্কর যে তারা আন্তর্জাতিক পর্যায়ে যে কোনো অপারেশন চালাতে পারে। এই হুমকির ভয়াবহতাটা বোঝানোর জন্য ভাষ্যটিতে বেশ কিছু আন্তর্জাতিক ঘটনার উদাহরণ টানা হয়েছে। যেমন ধরুন, কানাডা, আমেরিকা বা পাকিস্তানের ভেতরের কিছু অপারেশনের কথা বলা হয়েছে। এখন এটা কি বাড়িয়ে বলা হচ্ছে, নাকি এর পেছনে আসলেই কোনো শক্ত ভিত্তি আছে, সেটা একটা বড় প্রশ্ন। এত সব ঝুঁকি, এত বিপদের কথা শোনার পর স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন আসে, কেন কেউ দেশে ফিরতে চাইবে? তো ভাষ্যটি এর উত্তরে বলছে, কারণটা হলো অনেকেই তার এই ফিরে আসাকে গণতন্ত্রের শেষ আশা হিসেবে দেখছেন। এটাই তো সেই লাখ টাকার প্রশ্ন, তাই না? কেন একজন ব্যক্তি একটা গোটা দেশের গণতন্ত্রের প্রতীক বা শেষ ভরসা হয়ে উঠছেন? ভাষ্যটি কিন্তু ঠিক এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করেছে। ভাষ্য অনুযায়ী দেশের সাংস্কৃতিক সংগঠন, গণতন্ত্রে বিশ্বাসী নাগরিক, এমনকি মিডিয়ার সাথে জড়িত অনেকেই, তারা সবাই মিলে একটা জোটের মতো হয়ে গেছেন। আর তাদের কাছে তারেক রহমানই এখন অস্তিত্ব রক্ষার একমাত্র উপায় বা রক্ষা কবচ।
মানে ভাষ্যটা পরিষ্কারভাবে বলছে এই গোষ্ঠীগুলো মনে করে যে তিনি যদি না থাকেন তাহলে দেশে গণতান্ত্রিক স্বাধীনতা, মিডিয়ার স্বাধীনতা বা সাংস্কৃতিক চর্চার আর কোনো অস্তিত্বই থাকবে না। এটা বেশ বড় একটা দাবি এবং একরকম ভবিষ্যতের অশনি সংকেত। এই বিষয়টাকে বোঝানোর জন্য একটা শক্তিশালী রূপক ব্যবহার করা হয়েছে। বলা হচ্ছে দুর্ঘটনায় বাবা মাকে হারানোর পর একটা সন্তান যেমন দিশেহারা আর নিরাপত্তাহীন হয়ে পড়ে, দেশের অবস্থাও নাকি ঠিক তেমনই হয়ে যাবে। এটা আসলে একটা গভীর অসহায়ত্বের অনুভূতি তুলে ধরছে। তো সব মিলিয়ে আমরা এই আলোচনার একেবারে ক্লাইম্যাক্সে চলে এসেছি। এত সব ঝুঁকি মাথায় নিয়েও দেশে ফিরে আসার সিদ্ধান্ত। এখন প্রশ্ন হলো, এটা কি জেনে বুঝে আগুনে ঝাঁপ দেওয়া নাকি সময়ের ডাকে সাড়া দেওয়া এক ঐতিহাসিক প্রয়োজন? ভাষ্যটি শেষ পর্যন্ত এই সিদ্ধান্তে আসছে যে এই ফিরে আসাটা কোনো ব্যক্তিগত আবেগের বশে নেওয়া সিদ্ধান্ত নয়, বরং এটা একটা ঐতিহাসিক প্রয়োজন যা ব্যক্তিগত নিরাপত্তার চেয়েও অনেক বড় হয়ে দাঁড়িয়েছে। শুধু তাই নয়, ভাষ্যটিতে আরও যুক্তি দেওয়া হয়েছে যে যেহেতু তার বিরুদ্ধে হুমকিগুলো প্রমাণিত, তাই তার নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বটা রাষ্ট্রের উপরই বর্তায়। এটা অবশ্যই একটা বিতর্কিত পয়েন্ট, যা নিয়ে অনেক আলোচনার সুযোগ আছে। এবং সব শেষে ভাষ্যটা আমাদের একটা খুব মৌলিক প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। একজন ব্যক্তির নিরাপত্তা কি আসলেই একটা গোটা জাতির প্রতীক হয়ে উঠতে পারে, একটা জাতির গণতান্ত্রিক আশার প্রতীক? এই প্রশ্নটাই হয়তো এই পুরো আলোচনার মূল কেন্দ্রবিন্দু।